বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ক্লাস আজকে একটু আগে শুরু করলাম। আমাদের আগে শুরু করার কথা ছিল, আর গত ক্লাসটা আমরা করাতে পারি নাই বিকজ আমাদের একটু সমস্যা ছিল, যেহেতু ভর্তি ঋতু ছিল জন্য পারি নাই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সবাই তো জানে, আসে না এখনো আমাদের লাইভে। আমরা শুরু করে দিই না? আচ্ছা, ঠিক আছে, আমরা কি শুরু করে দিব? বাট অনেকেই এখনো লাইভে আসে নাই। আচ্ছা, আমরা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিলাম। আচ্ছা, আমাকে আজকে তাহলে 6টার পরে ফোন দিও, ইয়া অর্নি। আচ্ছা, যেটা আমরা বলতে চাইলাম বাজান, গত ক্লাসে আমাদের পাবা ইনশাল্লাহ। গত ক্লাসে আমাদের শেষ সংজ্ঞাটা ছিল এরকম যে চুম্বকন মাত্রা ছিল, তাই না? চুম্বকন মাত্রা। আচ্ছা, শুরু করি, ওরা পরে ক্লাসটা দেখে নেবেন, অসুবিধা নাই। বাট আজকে আমরা একটা সংজ্ঞা বলেই আমরা এখান থেকে চলে যাব। আজকের দিনের প্রথম মানে একটাই সংজ্ঞা পড়াবো আজকে। লেখাও চৌম্বক প্রাবল্য। সংজ্ঞাটা হলো চৌম্বক প্রাবল্য। আমরা মনে হয় লিখতে পারছি। লেখো, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং আমরা একটা সংজ্ঞা দিই, আমরা সংজ্ঞা অংশটুকু শেষ করে দিব, তারপর আবার নতুন টপিক শুরু হবে। কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বলে। চৌম্বক প্রাবল্যটাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এইচ সমান সমান হবে বি ভাগ নিউ। নিউটা হলো চৌম্বক প্রবেশ্যতা, এটা হলো। আর শূন্য মাধ্যমের জন্য এইচ নট ইকুয়াল টু হবে বি নট ভাগ হলো মিউ নট। তাহলে সংজ্ঞাটা কি বললাম বাবা, একটু খেয়াল করে দেখার চেষ্টা করো তো। কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বলে। বি মানে হলো ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, নিউটাকে আমরা বলবো হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। বাট এই মানটা প্রযোজ্য হবে যে কোনো মাধ্যমের জন্য, আর এই মানটা প্রযোজ্য হবে শুধুমাত্র শূন্য মাধ্যমের জন্য। এখান থেকে আমরা কি লিখতে পারি? বি সমান সমান মিউ এস। বি সমান সমান কি লিখতে পারি আমরা? মিউ এস। এবং বি সমানুপাতিক কত? এস। কারণ মিউ তো একটা ধ্রুবক, তাকে নিয়ে যদি আমরা গ্রাফ আঁকি, এই বরাবর এস, এই বরাবর বি, গ্রাফ হবে মূল বিন্দুকে আমি কি রেখা বাজান? সরল রেখা। এবং ঠাস করে বলতে হবে এ বি সি, সিবি ভাগ এবি সমান সমান, সিবি ভাগ এবি সমান সমান, বলো কি হবে? বি ভাগ এইচ সমান সমান মিউ সমান সমান কি বলতো? চৌম্বক প্রবেশ্যতা। তাহলে তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলবা, ভালো করে বুঝে শুনে বলতে হবে যে এইচ ইকুয়াল টু মানে চৌম্বক প্রাবল্য, এইচ নট ইকুয়াল টু চৌম্বক প্রাবল্য বা শূন্য মাধ্যমের জন্য আমরা লিখতে পারলাম বি সমান সমান মিউ এইচ, বি সমানুপাতিক এইচ। অতএব আমরা যদি একটা গ্রাফ আঁকি তাহলে কি হবে আমরা মনে হয় বুঝতে পারলাম। তাহলে আমাদের সংজ্ঞা অংশ শেষ। আমরা একটা লাস্ট মুহূর্তে ভালো একটা সংজ্ঞা পড়ে ফেললাম। এবার আজকের দিনের পরের প্রশ্নে আসো বাজান, তাড়াতাড়ি যাবো আমরা আজকে একটু। পরের প্রশ্ন লেখো, বিচ্যুতি কাকে বলে? বিচ্যুতি কাকে বলে? ডিক্লারেশন বলা হয় ইংলিশে। বিচ্যুতি কাকে বলে? তারপর একসাথে লিখবা
একসাথে লিখতে হবে। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝো? এটা দিয়া এমসিকিউ হবে, ভর্তি পরীক্ষা এমসিকিউ হবে, অনুধাবন হবে। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝো? তাহলে বিচ্যুতি কাকে বলে তারপর আমরা শিখলাম, বলতে চাইলাম ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝো। একটু মনোযোগ দিয়া শুনবা বাজান। আমরা আগের ক্লাসে চৌম্বক মধ্যতল পড়ছি, তারপরে আমরা ভৌগোলিক মধ্যতল পড়ছি। চৌম্বক অক্ষের সাথে উলম্বভাবে যে তল তাকে আমরা বলবো চৌম্বক মধ্যতল, মনে পড়ে? ভৌগোলিক অক্ষের সাথে উলম্বভাবে যে তল তাকে আমরা বলবো ভৌগোলিক মধ্যতল, মনে পড়তেছে তো? তাহলে আমাদের এখনকার সংজ্ঞা বলছে বিচ্যুতি কাকে বলে। আমি তোমাদের জন্য আমার হাতে দুটো স্কেল নিয়ে আসছি, আজকে খেয়াল করো। এই স্কেলটা মনে করো চৌম্বক মধ্যতল, এই স্কেলটা মনে করো ভৌগোলিক মধ্যতল, আর এই স্কেলটা হচ্ছে মনে করো চৌম্বক মধ্যতল। আমরা যদি একটা চৌম্বক শলাকাকে ভরকেন্দ্র দিয়া ঝুলাইয়া দেই বা ভারকেন্দ্র দিয়া ঝুলাইয়া দেই, হওয়া উচিত ছিল এরকম চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল একই লাইনে থাকবে। দেখো, এই দেখো একই লাইনে থাকবে, কিন্তু না, কিন্তু না। তোমাকে কথাটা আমাকে আরেকবার বলতে হবে, তো আমি বুঝতাছি। আমরা গত ক্লাসে ভৌগোলিক মধ্যতল পড়েছি, আমরা গত ক্লাসে চৌম্বক মধ্যতল পড়েছি। চৌম্বক অক্ষের সাথে উলম্বভাবে যে তল তাকে আমরা বলেছিলাম চৌম্বক মধ্যতল। ভৌগোলিক অক্ষের সাথে উলম্বভাবে যে তল তাকে আমরা গত ক্লাসে কি বলেছিলাম? ভৌগোলিক মধ্যতল, মনে পড়ে বাজার? এখন আমি একটা চৌম্বক শলাকাকে তার ভার কেন্দ্র থেকে ঝুলাইয়া দিতাছি, মুক্তভাবে ঝুলাইয়া দিতাছি। হওয়া উচিত ছিল এমন, ওই চৌম্বক শলাকার চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল একদম একই লাইনে থাকবে, একই লাইনে থাকবে। হ্যাঁ, চ্যাপ্টার শেষ হওয়ার কথা, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। কিন্তু দেখা যায় আমি যদি একটা চৌম্বক শলাকাকে মুক্তভাবে ভার কেন্দ্র হতে ঝুলাইয়া দেই, এটা এরকম করে অবস্থান করে, মাঝখানে একটু কোণ করে অবস্থান করে। ভৌগোলিক মধ্যতলের সাথে চৌম্বক মধ্যতল মাঝখানে একটা কোণ করে অবস্থান করে, এবং এই যে মাঝখানে কোণটা হলো তার বিচ্যুতি, মানে এত কোণে সে বিচ্যুত হয়েছে। তো এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কি কোণ বলতো? বিচ্যুতি কোণ। তাহলে বিচ্যুতি কাকে বলে বলে ফেলো, লিখে ফেলো। লেখো একটি চুম্বক শলাকাকে, তাড়াতাড়ি লিখবা, সময় নাই আমাদের হাতে, আজকে চ্যাপ্টার শেষ করতে হবে, দেখি পারি কিনা। একটি চুম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে, তাড়াতাড়ি করো, একটি চুম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে, কিভাবে বাজার? মুক্তভাবে ঝুলিয়ে দিলে, মুক্তভাবে ঝুলিয়ে দিলে, দ্বারা বাজান পরে কথা বলতেছি। মুক্তভাবে ঝুলিয়ে দিলে, একটি চৌম্বক শলাকাকে ভারকেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ভৌগোলিক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের, ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে, চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি বলে। অন্তর্ভুক্ত কোণকে কি বলে? ঝটপট বলো তো। বিচ্যুতি বলে। বিচ্যুতি মানে সে সরে গেল, বিচ্যুত হইল, ডিক্লাইনেশন হইল, তাকে আমরা বলি হচ্ছে বিচ্যুতি। ঠিক আছে? তাহলে সংক্ষেপে মনে রাখার বুদ্ধিটা কি? চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কি আমরা বলি হচ্ছে বিচ্যুতি, ডিক্লাইনেশন বলা হয়। এবার লেখেন তারপরের অংশ। বলেছে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো? লিখে ফেলাও। আমি বলি একবার, পরে দরকার লিখে নিও দরকার হলে। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে বুঝি ঢাকায়, ঢাকায় একটি চৌম্বক শলাকাকে ভারকেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ওই চৌম্বক শলাকাটির চৌম্বক মধ্যতল
এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ হাফ ডিগ্রি, এবং ওই চৌম্বক শলাকাটির উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পার্শ্বে অবস্থান করে। মানে ভৌগোলিক কোন পার্শ্বে? পূর্ব পার্শ্বে অবস্থান করে। কে অবস্থান করে? উত্তর মেরু। তাহলে সংজ্ঞাটা শুধু আবার বলি, এটাতে কিন্তু অনুধাবন হয়েছে, হবে আবার এটাতে এমসিকিউ হবে। আমি দেখেছি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এমসিকিউ এসেছে এটা দিয়া, যে ঢাকার বিচ্যুতি নিচের কোনটা, এত ডিগ্রি ইস্ট, এত ডিগ্রি ওয়েস্ট, এত ডিগ্রি সাউথ, এত ডিগ্রি নর্থ। অ্যান্সার আমরা জানি। তাহলে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি, আমি একবারে বলে ফেললাম, আমি আর কোনো জবাব দিব না। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে বুঝি ঢাকায় একটি চৌম্বক শলাকাকে ভারকেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ওই চৌম্বক শলাকাটির কি, দেখছো আবার ধীরে ধীরে বলতেছে, ঢাকায় একটি লেখক কি বলি রিন্তি, এটা মনে হয় লিখতে পারবা, বইতে লেখা আছে, মানে আমি একটু বলে যাই, শেষ করতে হবে চ্যাপ্টার আজকে। রিন্তি, ঢাকা একটি চৌম্বক শলাকা, সংজ্ঞার মধ্যে তো অ্যান্সার আছে। চৌম্বক শলাকাকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ওই চৌম্বক শলাকাটির চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মাঝখানে যে কোণটুকু হবে সেই কোণটুকুর মান হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে ইস্ট মানে কি? এবং ওই চৌম্বক শলাকাটির উত্তর মেরু ভৌগোলিক কোন পার্শ্বে? পূর্ব পার্শ্বে অবস্থান করবে। এবং তোমাকে আমি বলতে চাই, বিচ্যুতি হতে পারে এত ডিগ্রি ইস্ট বা এত ডিগ্রি ওয়েস্ট। বিচ্যুতি কখনো নর্থ সাউথ হবে না, এত ডিগ্রি নর্থ হবে না, এত ডিগ্রি সাউথ হবে না। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, যে বিচ্যুতির বেলায় হতে পারে এত ডিগ্রি ইস্ট, হতে পারে এত ডিগ্রি ওয়েস্ট, কি হবে না তাহলে? এত ডিগ্রি সাউথ, এত ডিগ্রি নর্থ হবে না। এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ দিতে পারে যে বিচ্যুতি নিচের কোনটি হতে পারে না। ঠিক আছে, আচ্ছা আমরা পড়াবো, একটু ওয়েট করো, আমি সব কিছুই পড়াবো, চিন্তা করার কারণ নাই উস্তাদ। এবার আমাকে একটু সামনে আগা দিতে বাজান। তাহলে আমি তোমাদের কাছে বলতে চাই বাজান, বিচ্যুতি কাকে বলে? ডান। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝো? ডান। আমি তোমাকে বলতে চাই বিচ্যুতি মানে হবে আইদার এত ডিগ্রি ওয়েস্ট অর এত ডিগ্রি ইস্ট। ইট ক্যান নট বি এত ডিগ্রি সাউথ, ইট ক্যান নট বি এত ডিগ্রি নর্থ। আই থিঙ্ক উই আর নাও ভেরি ক্লিয়ার। এরপরে চলে আসো বিনতি। বিনতি তাড়াতাড়ি করো, বিনতি কাকে বলে? তারপরের প্রশ্ন, বিনতি কাকে বলে? তারপরে লিখবা ঢাকার বিনতি। কলেজ খোলার পসিবিলিটি বেশি, অনেক বেশি। ঢাকার বিনতি, তাড়াতাড়ি করো। ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? ঢাকার বিনতি 31 ডিগ্রি, ও বাজান বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? আচ্ছা, বিনতি রেডি? বিনতি মানে সোজা বাংলা, বিনয়ের সহিত যে নত হয় তারে বিনতি বলে। কিন্তু সংজ্ঞা এভাবে দেওয়া যাবে না বাজান। বিনতি সোজা বাংলা, বিনয়ের সহিত যে নত হয়। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, বিনতি সংজ্ঞাটা বলার আগে তুমি একটা পদার্থকে, একটা চুম্বক না অচুম্বক পদার্থকে অথবা একটা নর্মাল পদার্থকে তুমি ভার কেন্দ্র হতে ঝুলাইয়া দাও, সে দেখবা একদম 100% আনুভূমিক থাকবে। একটা বস্তুকে আমি তার ভার কেন্দ্র হতে সুতা দিয়া বান্দা ঝুলাইয়া দিলাম, মিনতি না বিনতি, ফুয়াদে মুদার মাথার মধ্যে ঝুলাইয়া দিলাম, এই বস্তুটা একদম আনুভূমিক অবস্থা থাকবে। কিন্তু বিশ্বাস করবা কিনা জানি না, একটা চৌম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলাইয়া দিলে অন্য পদার্থ আনুভূমিক থাকলেও সে আনুভূমিক থাকবে না, সে একটু নত হয়ে অবস্থান করবে। সে একটু নত হয়ে অবস্থান করবে, আনুভূমিকের সাথে একটু নত হয়ে গেল। তাহলে যে কোণে সে নত হইল ওই কোণটার নামই হচ্ছে আমাদের বিনতি। তুমি কথাটা বুঝছো মনে হয়, তোমার মগজের মধ্যে কথাটা ঢুকছে মনে হয়।
আমি তোমাকে বলতে চাইলাম বাজান, সেটা হলো নর্মাল একটা শলাকা, যেটা চুম্বক না। শলাকাকে তুমি ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলাইয়া দাও, ও একদম আনুভূমিক হইয়া থাকবে। বা তুমি যদি একটা চুম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলাইয়া দাও, সে আনুভূমিক থাকবে না, একটা কোণ করে, আনুভূমিকের সাথে একটা কোণ করে নত হয়ে অবস্থান করবে। আর ওই কোণটার নামই কি? হ্যাঁ, নত হবে কেন তুমি বলো তো, আমি বলি তোমাকে। বলো তো, ঢাকায় আছে কি? উত্তর গোলার্ধ। আমরা কিন্তু উত্তর গোলার্ধে থাকতেছি, তার মানে ঢাকায় আছে উত্তর মেরু, দক্ষিণ মেরু, ভূচুম্বকের দক্ষিণ মেরু আছে। আর এখানে এই দক্ষিণ মেরু কাকে আকর্ষণ করে? উত্তর মেরুকে। তার উত্তর মেরুকে আকর্ষণ করতে গিয়ে ও তখন নত এরকম করে কাত হয়ে যাবে, মানে নত হয়ে যাবে। বুঝতে পারছি জামিনি? দেখছো কারবারটা? এই বিনতি মিনতি বিনতি কি রে, ঘুষি দিয়া তখন নাক ফাটা ফেলবো আমি তোর এখন। গেটিং টেয়ার, হ্যাঁ টেয়ার পাইতেছি আমি, হারে হারে তোকে টেয়ার পাইতেছি। তাহলে বিনতি কাকে বলে হয়ে গেল। তাহলে সঙ্গে কি দিব? একটি চৌম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ওই চৌম্বক শলাকাটি আনুভূমিকের সাথে যে কোণ করে নত হয়ে অবস্থান করে তাকে বিনতি বলে। বিনতি, বড় শিকার বি, ও বাজান বড় শিকার বি, বিনতি। এবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো। আচ্ছা, সময় দিব নাকি? আচ্ছা লেখেন, বিনতির সংজ্ঞা লেখেন। সে বিনতি, আচ্ছা লেখেন, সংজ্ঞা লেখেন। একটি চৌম্বক শলাকাকে, একটু তাড়াতাড়ি করিস বাজান, অনেক দূর যাইতে হবে। একটি চৌম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে, ইংলিশ হলো ডিপ, ডিআইপি, ডিপ অথবা ইনক্লাইনেশন। ওটা হলো ডিক্লাইনেশন, এটা হলো ইনক্লাইনেশন। ইংলিশ আমরা বলি ডিআইপি, ডিপ অথবা ইনক্লাইনেশন। ফাইম হ, কি বললাম বুঝতে পারলাম না। ওই না, তাহলে আমাকে একটু বলো তো, কি জানি বলতেছিলাম, কি বললাম? একটি চৌম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে, মুক্তভাবে ঝুলিয়ে দিলে, রাহিম ইব্রাহিম না, মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি আনুভূমিকের সাথে, চৌম্বক শলাকা মানে একটা শলাকাকৃতি চুম্বক, সূচাকৃতির চুম্বক। ফাইম হ, নিডল, নিডল টাইপ ম্যাগনেট, নিডল টাইপ। আরে আমি কবে যে সংজ্ঞা বলবো, আজকে আমার চ্যাপ্টার শেষ হবে না বুঝছি। একটি চৌম্বক শলাকাকে ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে, মুক্তভাবে ঝুলিয়ে দিলে, দেখছি মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি আনুভূমিকের সাথে, চৌম্বক শলাকা ম্যাগনেটিক নিডল, আনুভূমিকের সাথে যে কোণে, তাড়াতাড়ি কর বাজান, অনেক দূর যাওয়া লাগবে আজকে, যে কোণে নত হয়ে অবস্থান করে তাকে বিনতি বলে। তাকে কি বলে? ঝটপট বলো তো। বিনতি বলে। যেমন এটা আনুভূমিক রেখা, এখানে একটা চৌম্বক শলাকাকে আমরা ঝুলাই দিছি, তাহলে এই যে মাঝখানে কোনটুকু করলো, এই কোনটুকুকে আমরা বলি হচ্ছে বিনতি। একটা চৌম্বক শলাকাকে তার ভার কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে আনুভূমিকের রেখার সাথে, আনুভূমিক রেখার সাথে যে কোনটা সে তৈরি করলো, ডেল্টা, এই ডেল্টাটি আমরা বলি হচ্ছে বিনতি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, বিনতি কেন হয়, নত কেন হয়, তার জবাব একবার দিছি আমরা। আমরা যদি ঢাকা শহরে থাকি, আমরা ঢাকার মানে পৃথিবীর উত্তর গোলার্ধে, তার মানে আমাদের এখানে থাকবে হলো পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু, উল্টা থাকে কিন্তু। তাহলে দক্ষিণ মেরু, পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু কাকে আকর্ষণ করবে? চুম্বক শলাকার উত্তর মেরুকে। তাহলে ঢাকা নত হবে কে? উত্তর মেরু নত হবে। কিন্তু সবসময় কি উত্তর মেরু নত হবে না বাজার? দক্ষিণ গোলার্ধে কে নত হবে?
দক্ষিণ গোলার্ধে আছে পৃথিবী চুম্বকের উত্তর মেরু, ওখানে নত হবে দক্ষিণ মেরু। তাহলে ঢাকার বিনতি লেখেন, ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে বুঝি, ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে বুঝি ঢাকায় একটি চৌম্বক শলাকাকে ঢাকায় একটি চৌম্বক শলাকাকে ভারকেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে মুক্তভাবে কি বলতো, ঝুলিয়ে দিলে এটির উত্তর মেরু, এটির কোন মেরু বলতো, উত্তর মেরু, আনুভূমিকের সাথে 31 ডিগ্রি কোণ করে 31 ডিগ্রি কোণ করে নত হয়ে অবস্থান করবে। আনুভূমিকের সাথে 31 ডিগ্রি কোণ করে নত হয়ে অবস্থান করবে, আমরা লিখতে পারছি। ঠিক আছে না? এটা মানে হলো ঢাকার বিনতি এত ডিগ্রি নর্থ। কিন্তু বিনতির বেলায় ওয়েস্ট হবে না, বিনতির বেলায়, হ্যাঁ, যদি তোমার আমাদের আগে একটা প্র্যাকটিক্যাল ছিল বিনতি বৃত্ত, রায়হান ইব্রাহিম, বিনতি বৃত্ত একটা প্র্যাকটিক্যাল ছিল, ডিপ সার্কেল, সেইখানে তুমি দেখতে পাতা, কিন্তু এখন সেই প্র্যাকটিক্যালটা আমাদের নাই, এখন আর ওটা দেওয়া হয়েছে। নত কোণে কোণ করে নত হবে কেন? ওই যে বললাম কৌশিক, আমরা যদি ঢাকা শহর থাকি, ঢাকাকে বলা হয় উত্তর গোলার্ধে, ঢাকা আছে ভূচুম্বকের দক্ষিণ মেরু, সে আকর্ষণ করবে চুম্বক শলাকার উত্তর মেরুকে, আকর্ষণ করতে গিয়া উত্তর মেরু নেমে আসবে, তাহলে আনুভূমিকের সাথে কোণ করে নেমে গেল, তাহলে এটাকেই আমরা বলি হচ্ছে বিনতি। ওকে, আর ঢাকার বিনতি তার মানে বিচ্যুতির বেলায় বললাম আইদার ইট উইল বি ইস্ট অর ইট উইল বি ওয়েস্ট, আর বিনতির বেলায়, বিনয়ের সহিত বলতেছি তোমাদেরকে, বিনতির বেলা আইদার ইট উইল বি সাউথ অর ইট উইল বি নর্থ, ইট ক্যান নট বি ওয়েস্ট অর ক্যান নট বি ইস্ট। বুঝতে পারছি? এইবার লেখো একটা এমসিকিউ টাইপের, এমসিকিউ, জাস্ট এমসিকিউ, সেটা হলো কি বলতে চাচ্ছি তোমাদেরকে আমি, তিনটা রাশিকে আমরা ভূচুম্বকত্বের উপাদান বলি। এটা আমাদের এমসিকিউতে লাগবে, ভূচুম্বকত্বের উপাদান। তিনটা রাশিকে আমরা বলি ভূচুম্বকত্বের উপাদান। এক, বিচ্যুতি। দুই, বিনতি। তিন, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের কি উপাংশ বলতো? আনুভূমিক উপাংশ। এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ হয় কেমন? বলে যে নিচের কোনটি ভূচুম্বকত্বের উপাদান নয়, উপাদান নয় বলে, তারা এই তিনটার মধ্যে তিনটাই দিবে, আর একটা উল্টা পাল্টা দিবে। চৌম্বক শলাকা মানে, শলাকা চিনো না তুমি? এই যে ক্লিপ বলতে পারি, ক্লিপ, ওই শলাকা আকৃতির একটা চুম্বক, শলাকা আকৃতি একটা চুম্বক। যেমন আমাদের ঘড়ির কাঁটা আছে না, এটাকে আমরা ঘড়ির কি বলি? ঘড়ির শলাকা বলি, নিডেল বলি, হ্যান্ডসও বলা হয় এটাকে। তাহলে ওরকম শলাকা আকৃতির চুম্বক, শলাকা মানে একটা চিকন ধাতব বস্তুর মতো। আচ্ছা, তাহলে ভূচুম্বকত্বের উপাদান কয়টা? তিনটা। এক, বিচ্যুতি। দুই, বিনতি। তিন, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেটে দিলাম।
এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, হরিজন্টাল পার্ট অফ দি আর্থ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখন আমরা দুইটা সূত্র নিয়ে আসবো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যখন একটা চুম্বক শলাকাকে ঝুলাই দেই, সে এই বরাবর নত হয়। এই যে মাঝখানে যে কোণটা করলো, এই কোণটাকেই আমরা বলি হচ্ছে বিনতি। কেন এই বরাবর নত হয়? কারণ ভূচুম্বক ক্ষেত্র কাজ করে এই বরাবর। সেই ভূচুম্বক ক্ষেত্রটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? বি। তাহলে এই বি এর উপাংশ থাকবে কয়টা? দুইটা। একটা থাকবে এই বরাবর, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু হবে বি কস ডেল্টা, এটা হবে বি কস ডেল্টা। আরেকটা হবে এই বরাবর ভার্টিক্যাল উপাংশ, এটা হবে বি সাইন ডেল্টা। তাহলে একটা সূত্র পেয়ে গেলাম অলরেডি, বাজার সূত্র হয়ে যাচ্ছে। এইচ হলো ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ, বি হলো ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। তাহলে এইচ ইকুয়াল টু হবে ডেল্টা, ওর সাথে এইচ ইকুয়াল টু হবে বি কস ডেল্টা, আর বি ইকুয়াল টু হবে বি সাইন ডেল্টা। তাহলে এখানে একটা সূত্র পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা, বি ইকুয়াল টু বি সাইন ডেল্টা। অতএব আমরা আরেকটা সূত্র পাইতে পারি, টেন ডেল্টা সমান সমান বি বাই এইচ। টেন ডেল্টা সমান সমান কত বলো তো? বি বাই এইচ। আবার আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এস স্কয়ার প্লাস বি স্কয়ার রুট, এস স্কয়ার প্লাস বি স্কয়ার রুট। এটা এক, এটা দুই, এটা তিন, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র। আমরা ঠাস ঠাস করে 4টা সূত্র বানায় ফেললাম। এক, এস ইকুয়াল টু বি কস ডেল্টা, বি বি সাইন ডেল্টা, আর 10 ডেল্টা মানে হবে ভি বাই এইচ। ডেল্টা ডেল্টা তসফিয়া ইকরা, ডেল্টা এস না, ডেল্টা বলতেছি। আর বি সমান সমান হবে রুট ওভার এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তুমি এই দুটা সমীকরণকে বর্গ করো, এস স্কয়ার ইকুয়াল টু হবে বি স্কয়ার কজ স্কয়ার ডেল্টা, ভি স্কয়ার ইকুয়াল টু হবে বি স্কয়ার সাইন স্কয়ার ডেল্টা। তারপর বি স্কয়ার কমন নাও, আসবে হলো সাইন স্কয়ার ডেল্টা প্লাস কজ স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 1। তাহলে বি সমান সমান আসবে কি বলতো? বি সমান সমান আসবে হলো রুট ওভার এস স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আমরা 4টা ফর্মুলা বানাইলাম। এখন 4টা ফর্মুলা দিয়ে আমরা 4টা ম্যাথ করব। 4টা ম্যাথ না করি মিনিমাম 2-3টা ম্যাথ তোমরা করবই, এবং যে 2টা ম্যাথ তোমার বইতে নাই ওই 2টা করবো না। ব্যাংকিং করো তো আরেকটা, ব্যাংকিং জিনিসটা আলাদা। ভূচুম্বক ক্ষেত্র কাজ করলো এই বরাবর, একদম আনুভূমিক না, এই বরাবর কাজ করলো। এই জন্যই কিন্তু একটা চুম্বক শলাকাকে ঝুলাই দিলে ও এই বরাবর আসতে চায়, ও এই বরাবর আসতে চায়, আর আসতে চাইয়াই ও তখন নত হইয়া অবস্থান করে, আর মাঝখানে একটা কোণ তৈরি করা ফেলায়। আর ওই কোণটার নামই হচ্ছে আমাদের কি কোণ? অবজান কি কোণ? বিনতি, ইনক্লাইনেশন। এবার আসেন আমরা দ্রুত 2টা ম্যাথ করবো, লেখেন তাড়াতাড়ি করেন, দেরি করা যাবে না। একটু তাড়াতাড়ি করেন তো। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান, তাড়াতাড়ি করো। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান, আনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা এবং উলম্ব উপাংশের মান 25 মাইক্রোটেসলা। আনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা, উলম্ব উপাংশের মান 25 মাইক্রোটেসলা। তাহলে আমাকে বললো, তাহলে বি সমান সমান ওয়াট, আমাকে বললো ডেল্টা সমান সমান ওয়াট, বি সমান ওয়াট, ডেল্টা সমান ওয়াট। তোমরা আমাকে একটু ঝটপট বলবা। হ্যাঁ, এখন তোমরা আমাকে একটু ঝটপট বলবা, সেটা হলো বি মানে কি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে 30
হোল স্কয়ার 25 হোল স্কয়ার রুট, অ্যান্সার আসবে হলো এত মাইক্রো টেসলা। আমরা মাইক্রো টেসলাকে এখানে আর টেসলায় কনভার্ট করি নাই, আবার লিখতে পারি 10 ডেল্টা সমান সমান v/s 25/30, অতএব ডেল্টা সমান সমান কত হবে লিখতে পারি, ডেল্টা সমান সমান কত হবে লিখতে পারি। ঠিক আছে, অ্যান্সার মনে পেয়ে গেছি আমরা না? 50, ডেল্টা হবে 30। গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার তাহলে এই টাইপের অঙ্ক আর দিলাম না, এগুলো পানিবাদ, একদম নর্মাল। এখন আমি দুইটা স্পেশাল ম্যাথ করাবো, লেখেন। চৌম্বক মধ্যতল থেকে, চৌম্বক মধ্যতল থেকে এই অঙ্ক দুইটা, যে দুটো অঙ্ক আমরা এখন করাবো, মনোযোগ যদি কারোর কাছ থেকে ধার করা লাগে করো, কারোর কাছ থেকে যদি ধার করা লাগে তুমি করো, অসুবিধা নেই। দেখো, চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত কোন স্থানের, আমি অঙ্কটা আবার বলি, এই অঙ্কটা বলতে হবে, শিখতে হবে। চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত কোন স্থানে আপাত বিনতির মান, আপাত বিনতির মান 45 ডিগ্রি হলে, আপাত বিনতির মান 45 ডিগ্রি হলে ওই স্থানের প্রকৃত বিনতির মান কত? কথাটা আবার শুনবা দয়া করে। চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে কোন স্থানে আপাত বিনতির মান কত ডিগ্রি বাজান? 45 ডিগ্রি হলে ওই স্থানে প্রকৃত বিনতির মান কত? তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, একটু হালকা চিপায় লিখে নিবা, হালকা চিপায়। 10 ডেল্টা ইকুয়াল টু v/s। ডেল্টা হচ্ছে আমাদের প্রকৃত বিনতি, ডেল্টা হচ্ছে আমাদের কি বিনতি বাজান? প্রকৃত বিনতি। ধরো এই বরাবর s, বাজান এই বরাবর কি s, মাঝখানে কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই এর এই বরাবর উপাংশ কত? h cos 60 ডিগ্রি। এবার ঘুষি দিয়া তোমার নাক আমি ফাটাইয়া ফেলবো বাজান। এই অবস্থানে যে বিনতি হবে সেটা রিয়েল, এই অবস্থানে যে বিনতি সেটা রিয়েল বিনতি, আর এই cos 60 অবস্থানে যে বিনতি সেটা রিয়েল বিনতি না, সেটা আপাত বিনতি। তার মানে কি তোমরা আমাকে বলো তো, আপাত বিনতি যদি ফাই হয় তবে 10 ফাই ইকুয়াল টু হবে v/s cos কত? 60 ডিগ্রি। বলেন, এই যে ঘুষি খাবেন এখন কিন্তু জবাব না পাইলে। এখানে যে বিনতি ইট ওয়াজ রিয়েল, বাট এখানে যে বিনতি নট রিয়েল। তাহলে আপাত বিনতিকে ধরলাম কত? ফাই। তাহলে ওখানে ছিল 10 ডেল্টা, ডেল্টা ওয়াজ দ্য রিয়েল বিনতি, ফাই ইজ দ্য আপাত বিনতি, অ্যাপারেন্ট। তাহলে 20 বাই কত হবে? এইচ কত? v/s না বাজান, v/s বললে তো রিয়েলটাই চলে আসলো, এটা হবে v/s cos 60। তাহলে তোমরা ঠাস করে বলে তো, আপাত বিনতির মান বলছে 45 ডিগ্রি, বলো তো এই যে v/s তার বদলে কি 10 ডেল্টা cos 60 ডিগ্রি। বলো তো v/s মানে কি 10 ডেল্টা না বাজান? বুঝছি। এবং ডেল্টাটা কি বাজান? ডেল্টাটা কি? রিয়েল বিনতি। অতএব 10 ডেল্টা সমান সমান আসবে হলো 10 45 ডিগ্রি ইনটু cos 60 ডিগ্রি।
টেন 45 ডিগ্রি মান কত 1, cos 60 মান কত হাফ, অতএব ডেল্টা সমান সমান হবে টেন ইনভার্স হাফ। বলো ডেল্টার মানটা কত আসে? হ্যাঁ, অনেক অ্যান্সার দিয়ে ফেলছে 26.57, 26.57 ডিগ্রি। একটু মাথা নিয়ে আসো। বি বাই এইচ হলো রিয়েল, আর বি বাই এইচ কস সামথিং নট রিয়েল আপাতত। এখান থেকে টেন ডেল্টা কোথা থেকে উদয় হলো? বি বাই এইচ মানে টেন ডেল্টা, কস 60 হয়ে গেল, টিস টিস হয়ে গেল, ডান ডান হয়ে গেল, ডেল্টা ইকুয়াল টু 26.5 60 ডিগ্রি। কেন অঙ্কের মধ্যে বলছে আবিদা ইসলাম, অঙ্কের মধ্যে বলছে চৌম্বক মধ্যতল হতে 60 ডিগ্রি দূরে, চৌম্বক মধ্যতল হতে 60 ডিগ্রি দূরে। কেন 60 ডিগ্রি হইলো বুঝছি আবিদা? এবার আসো তারপরের প্রশ্ন, আরেকটা অঙ্ক করি আমরা, চ্যাপ্টার শেষ না, এই অঙ্কটা শেষ। লেখেন, কোন স্থানে চৌম্বক মধ্যতল হতে, কোন স্থানে চৌম্বক মধ্যতল হতে থিটা কোণে আপাত বিনতির মান পাওয়া গেল ফাই। কি বললাম খেয়াল করো, কোন স্থানে চৌম্বক মধ্যতল হতে থিটা কোণে, থিটা কোণে আপাত বিনতির মান 40 কোণায় পাইলে, কোণায় পাইলে মানে কোণই পাইল না ফাহাদ। দেখো, কোন স্থানে চৌম্বক মধ্যতল হতে থিটা কোণে আপাত বিনতির মান পাওয়া গেল ফাই। এবার দেখো প্রকৃত বিনতির মান নিচের কোনটি? ক টেন ইনভার্স টেন থিটা cos ফাই, খ টেন ইনভার্স টেন ফাই cos থিটা, খ টেন ইনভার্স টেন ফাই ভাগ cos থিটা, গ টেন ইনভার্স cos থিটা ভাগ টেন ফাই। খাস করে বলা অ্যান্সার কোনটা হবে? আমি কথাটা আবার বলি, চৌম্বক মধ্যতল হতে থিটা কোণে কোন স্থানের আপাত বিনতির মান ফাই হলে প্রকৃত বিনতির মান নিচের কোনটা? বলো সবাই। হৃদয় আব্দুল্লাহ, সৈকত, আইরিন আক্তার, আব্দুর রহমান, ফামিদা খানম, আবিদা ইসলাম, কাকুলি আশরাফি, ফাইজুল নূর, ওকে, আয়েশা আক্তার, everybody have given the right answer, has given the right answer. Answer হবে 10 inverse 10 phi cos theta। বুঝছে? প্রশ্ন আবার বলবো পৌঁছি, কোন স্থানে চৌম্বক মধ্যতল হতে থিটা কোণে আপাত বিনতির মান পাওয়া গেল ফাই, তাহলে ওই স্থানে প্রকৃত বিনতির মান, প্রকৃত বিনতির মান নিচের কোনটা? অ্যান্সার হবে এটা। বুঝছে? এবার আসো আমাদের আজকের দিনের পরের প্রশ্ন, চৌম্বক হিস্টেরেসিস কাকে বলে? হিস্টেরেসিস কাকে বলে? চৌম্বক হিস্টেরেসিস কাকে বলে? হ্যাঁ, রাহান ইব্রাহিমপুর অ্যান্সারে দিয়ে ফেলছে। চৌম্বক, এটা শেষ প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারে, আর যাব না আমরা কোথাও। চৌম্বক হিস্টেরেসিস কাকে বলে? লিখতে পারছি? তারপর একসাথে লিখবা, ফেরোচৌম্বক পদার্থের ফেরোচৌম্বক পদার্থের চৌম্বক
হিস্টেরেসিস লুপটি ব্যাখ্যা করো। এটা দিয়ে সিকিউ হবে না, তবে একবার না জানো, বিশ্বাস করো, একবার সিকিউ এসেছিল, যদি অনেক আগে। তো স্যাররা নতুন নতুন প্রশ্ন বানাচ্ছিল, অত বুঝতে পারে নাই, ডাইরেক্ট মানে এই দিয়ে দিছে যে এই ফেরোচুম্বক পদার্থের হিস্টেরেসিস লুপটি কিরূপ হবে, মতামত দাও। আচ্ছা, চুম্বক হিস্টেরেসিস কাকে বলে? তারপর একসাথে লিখবা ফেরোচুম্বক পদার্থের চুম্বক হিস্টেরেসিস লুপটি ব্যাখ্যা করো। আমরা লিখতে পেরেছি। আচ্ছা, তোমাকে আমি বলি, তুমি বাসায় বসে আছো এখন, না? বাসায় বসে আছো, তুমি যে রুমটাতে বসে আছো, ধরে নাও ওই রুমটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করলা। ইউ আর অ্যাপ্লাইং এ ম্যাগনেটিক ফিল্ড ইন ইউর রুম, এবং ওই রুমের মধ্যে তুমি একটা লোহার টুকরা রেখে দিলা। লোহা একটা ফেরোচুম্বক পদার্থ। আফটার সাম টাইম ওই লোহার টুকরাটা চুম্বকে রূপান্তর হয়ে যাবে। আফটার সাম টাইম ওই লোহার টুকরা চুম্বকে রূপান্তর হয়ে যাবে। গেল, চুম্বকে রূপান্তর হয়ে গেল, ডান। এখন তুমি চুম্বক ক্ষেত্র সরায় ফেলছো। চুম্বক ক্ষেত্র তুমি সরায় ফেলছো। মনে করো আমরা কারেন্টের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি করলাম, তার মধ্যে একটা লোহা রাখলাম, লোহা চুম্বক হলো। এবার কারেন্ট অফ করে দিলাম, তা চুম্বক ক্ষেত্র সরে গেল। বাই লোহা তুই আগের মতো হয়ে যা, না, হতে চায় না, সে বিচুম্বকিত হতে চায় না। এই যে সে বিচুম্বকিত হতে শৈথিল্য প্রদর্শন করল, অনীহা প্রদর্শন করল, অনাগ্রহ প্রদর্শন করল, অনিচ্ছা প্রদর্শন করল, এই ধর্মটাকেই বলা হয় হিস্টেরেসিস, চুম্বক হিস্টেরেসিস। আমি বলবো, অর্থে একটু সবুর কর। তাহলে তুমি সংজ্ঞা লেখো, আমি এই সংজ্ঞাটা বলতেছি, তুমি লেখো। লেখো কোন একটি বহিচুম্বক ক্ষেত্রে একটি ফেরোচুম্বক পদার্থকে, একটু তাড়াতাড়ি করবা বাজান, কোন একটি বহিচুম্বক ক্ষেত্রে ফেরোচুম্বক পদার্থকে স্থাপন করলে, ফেরোচুম্বক পদার্থকে স্থাপন করলে কিছু সময় পরে না, পিরিয়ড না, আমি বলতেছি হৃদয় আব্দুল, একটু ওয়েট করো। কিছু সময় পরে, তাড়াতাড়ি করে বাজান, কিছু সময় পরে ওই পদার্থটি চুম্বকের পরিণত হয়। কিছু সময় পরে ওই পদার্থটি, তাড়াতাড়ি কর বাজান, কিছু সময় পরে ওই পদার্থটি চুম্বকে পরিণত হয়। আশা করি লিখতে পারছি। চুম্বকে পরিণত হয়, লিখলাম। এরপর লিখবা বহিচুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও, বহিচুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও, বহিচুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও, আশা করি নিলেও পড়ে দেখছি, বহিচুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও ওই ফেরোচুম্বকটি বিচুম্বকিত হইতে কিছুটা শৈথিল্য প্রদর্শন করে। কিছুটা কি প্রদর্শন করে বাজান? শৈথিল্য প্রদর্শন করে। শৈথিল্য মানে কি? অনীহা। শৈথিল্য, শৈথিল্য প্রদর্শন করে। লিখতে পারছি? শৈথিল্য প্রদর্শন করে, এই পর্যন্ত লিখেছি আশা করি। এরপর লেখো
ফেরোচুম্বক পদার্থের এই ধর্মকে চুম্বক হিস্টেরেসিস বলে। ফেরোচুম্বক পদার্থের এই ধর্মকেই চুম্বক হিস্টেরেসিস বলে। হিস্টেরেসিস বলে। আমরা লিখতে পারছি। এখন আসো আমরা তার লুপটাকে খেয়াল করব। এই লুপ থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে, বলে দিলাম। লুপ থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে। অর্থাৎ লুপটাতে কোথায় আমি কোন পয়েন্ট লিখতেছি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আমরা এক্স অক্ষ বরাবর বি ব্যবহার করলাম, মানে বহিঃচুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলাম। ওয়াই অক্ষ বরাবর আই ব্যবহার করলাম। ঘুষি দিয়ে তোমার নাক আমি ফাটায় ফেলবো। আই মানে তড়িৎ প্রবাহ না, আই মানে হলো চুম্বকন মাত্রা। আই মানে কি? চুম্বকন মাত্রা। যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থে আই আছে ততক্ষণ পর্যন্ত সে চুম্বক। ব্র্যাকেটে চিপা লেখা রাখো, ব্র্যাকেটে চিপায়। যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থে, রিফাত আলম তিন্নি রচনা না সংজ্ঞা সংজ্ঞা, যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থে আই আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে চুম্বক ধর্ম আছে। চিপা লেখা রাখো। আইটা কি তড়িৎ প্রবাহ বাজার? না, আই হচ্ছে চুম্বকন মাত্রা। গত ক্লাসে সংজ্ঞা দিয়েছিলাম, প্রতি একক আয়তনে যে পরিমাণ চুম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে চুম্বকন মাত্রা বলে। এখন দেখো কি হতে যাচ্ছে এখানে। ও বিন্দুতে বি এর মানও শূন্য, আই এর মানও শূন্য। তার মানে এখন সে শুধু একটা চুম্বক পদার্থ, চুম্বক না। আমি এখন বি এর মান বাড়াবো, সাথে সাথে আই এর মান বাড়বে, সাথে সাথে আই এর মান বাড়বে। চিপায় লিখবা হলো, আরে পরশুরে চিপায় লিখবা হলো, আমি বলি যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থে আই এর মান আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে চুম্বক ধর্ম আছে বা চুম্বকত্ব আছে। পরশি বাবা আবার একটু খেয়াল করতে বাজান। যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থে আই এর মান আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে চুম্বক ধর্ম বা চুম্বকত্ব আছে। লিখছি মনে হয়। আমি অবিন্দু দেখছিলাম বি এর মান শূন্য, আই এর মান শূন্য, মানে সে এখন চুম্বকত্ব নাই। এখন তোমরা আমাকে বলো তো, আস্তে আস্তে বি এর মান বাড়াচ্ছি, আস্তে আস্তে আই এর মান বাড়লো, বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখলাম আমি হাজারো বি এর মান বাড়াই, আই এর মান আর বাড়ে না, বাড়ে না। ধরো এটা হচ্ছে তোমার বি বিন্দু, এ বিন্দু, তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো চুম্বক সম্পৃক্তি, মানে স্যাচুরেশন। মানে এই বিন্দুতে যাওয়ার পর, ও বাজার এই বিন্দুতে যাওয়ার পর আমি যদি হাজারো বি এর মান বাড়াই, আই এর মান আর বাড়বে না, মানে তার চুম্বকত্ব আর বাড়বে না। ইয়েস। এবার আমি চিন্তা করলাম যে না, চুম্বক ক্ষেত্র সরাই ফেলি। তো গ্রাফটা গেছে কোন বরাবর? ওয়ে বরাবর। গ্রাফ গেছে ওয়ে বরাবর। এবার আমি বি কে সরাই ফেলবো, ওই যে উইথড্র করব, প্রত্যাহার করব, বহিঃচুম্বক ক্ষেত্র প্রত্যাহার হবে। ভাই গ্রাফ তুই এও পথে আয়, লক্ষ্মী এও পথে আয়, আইব না। অবাক কাণ্ড কি জানো, সে আস্তে আস্তে এই বরাবর, এই থেকে সে সিতে আসলো। বি দিলাম না কারণ আমার বি এখানে চুম্বক ক্ষেত্র দিছে, গেন্দাম লাগাতে আমার। তার মানে কি একটু খেয়াল করো তো, সে আমি সি বিন্দুতে বি এর মান কত? শূন্য। সি বিন্দুতে আই এর মান কমছে কিন্তু শূন্য হয় নাই। তার মানে কি বহিঃচুম্বক ক্ষেত্র, বলতো এই বিন্দুতে আমার আই এর মান কত ছিল? একটুকু। এই বিন্দুতে আমার আই এর মান ছিল একটুকু, আর সি বিন্দুতে আই এর মান হচ্ছে একটুকু। তাহলে যখন চুম্বক ক্ষেত্র শূন্য হলো, আই এর মান কমলো, চুম্বকত্ব কমছে, কিন্তু একবারে বিচুম্বকিত হয় নাই, কারণ সি আছে, মানে ও সি আছে, আই আছে। এই বিন্দুটার একটা নাম আছে, এটাকে বলা হয় রিমিনেন্স। রিমিনেন্স।
এই বিন্দুটাকে সি বিন্দুটাকে বলা হয় কি বলতো বাজান? সি বিন্দুটাকে বলা হয় রিমেন্যান্স। কিনেন্স বাজান, এটা রিমেন্যান্স। এটা আরেকটা বাংলা হলো চৌম্বক ধারণ ক্ষমতা বা চুম্বক, এগুলা দিয়ে এমসিকিউ আসবে পরীক্ষা। চুম্বক ধারণ ক্ষমতা। এরকম গ্রাফ একে বলবে চিত্র অনুসারে লেখচিত্র হতে, ও বাজান লেখচিত্র হতে অমুকের ওই বিন্দুটার নাম কি? তাহলে দেখতে পাচ্ছি আমরা সি বিন্দুতে বি শূন্য হলো, আই কমলো, কিন্তু আই শূন্য হয় নাই। কিন্তু আমি আয়ের মান শূন্য বানাবই, আয়ের মান শূন্য বানাবই। তাহলে বি শূন্য করে আই শূন্য বানাতে পারি না। এবার করব কি, আগের বি এর বিপরীতমুখী বি অ্যাপ্লাই করব আমি। তাহলে আগের বি এর বিপরীতমুখী অ্যাপ্লাই করা মানে কি? আমি কি এক্স অক্ষের প্লাসের দিকে যাব না মাইনাসের দিকে যাব? মাইনাস চলে আসবে এরকম। দেখো খেয়াল করে, ডি বিন্দুতে বি হলো মাইনাস, ডি বিন্দুতে বি হলো মাইনাস, কিন্তু আই কত হলো? শূন্য। তার মানে তাকে বিচুম্বকিত করতে হলে আমি আগের চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করে আই এর মান শূন্য বানাইলাম। এই বিন্দুটার একটা নাম আছে। ডি বিন্দুকে বলা হয় কোয়েরসিভ বল, কোয়েরসিভ বল বা সহনশীল বল। চৌম্বক সহনশীলতা বলে, সহনশীলতা। এগুলা কিন্তু আসবে এমসিকিউতে, চৌম্বক সহনশীলতা। তাহলে আমি তোমাদের কাছে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। রিমেন্যান্সের নিচে লিখছি চৌম্বক ধারণ ক্ষমতা, ফমিদা চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক ধারণ ক্ষমতা বলছে। আর সি বিন্দু, এই ডি বিন্দুটাকে বলা হয় কোয়েরসিভ বল। এই সবাই একটু খেয়াল করতে বাজান, ডি বিন্দুর নাম হলো কোয়েরসিভ বল, অথবা বলা হয় কি বলতো সহনশীল বল, অথবা বলা হয় চুম্বক সহনশীলতা। ডি বিন্দুটাকে বলা হয় ডি। একটু তাড়াতাড়ি বুঝতে হবে বাজান। এখন তোমাদের কাছে তাহলে এই বিন্দুর নাম কি? চুম্বক সম্পৃক্তি। সি বিন্দুর নাম কি? রিমেন্যান্স বা চুম্বক ধারণ ক্ষমতা। আচ্ছা দাঁড়া, আমি মুখে বলতেছি আরিন আক্তার, তোমরা লেখাগুলো শোনো। আর ডি বিন্দুর নাম কি? কোয়েরসিভ বল, কোয়েরসিভ বল, অথবা কি বলতো সহনশীল বল, অথবা চুম্বক সহনশীলতা, চুম্বক সহনশীলতা। আমার কথাটা একটু সুন্দর মতো শুনে নাও। এবার বলো, আমি ডি বিন্দু হতে নেগেটিভ দিকে বি এর মান বাড়াই, তাহলে নেগেটিভ দিকে আবার আমাদের আই এর মান বাড়বে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে আবার সে কি হয়ে যাবে বলতো? ইতে যাবে। ই বিন্দুতে আসার পর ডি বিন্দু হতে নেগেটিভ দিকে আমি বি এর মান বাড়াইলাম, ডি এর মান বাড়াইলাম, নেগেটিভ দিকে আমার আই এর মান বাড়বে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসলো ই, ই এর পরে যাওয়ার পরে আমি হাজারো বি এর মান বাড়াই, হাজারো বি এর মান বাড়াই, আই এর মান আর বাড়বে না। তাহলে ই বিন্দুটার নামও কি? ই বিন্দুর নাম হলো চুম্বক সম্পৃক্তি। তার মানে এ বিন্দুর নাম যা, ই বিন্দুর নাম তাই, চুম্বক সম্পৃক্তি। এবার দেখো তো কি হতে যাচ্ছে এখানে। আমি নেগেটিভ দিকে বি এর মান বাড়াইছি, নেগেটিভ দিকে আবার আই এর মান বাড়ছে। এবার আমি চাচ্ছি নেগেটিভ দিকে বি এর মান সরায় ফেলতে। সরায় ফেললে ভাই তুই ডি থেকে ইতে আইসোস, আবার ই থেকে ডিতে যা, যাবে না। সে যাবে হলো এই বরাবর, সে ই থেকে এফ এ গেল। ঘুষি দিয়ে তোমার আরেকটু কার্ভ করে দাও, আরেকটু কার্ভ করে এটাকে। সে বলতো ই থেকে কোথায় গেল? এফ এ গেল। তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি বাজান, এটাকে আরেকটু কার্ভ করা দরকার ছিল রে, মানে গ্রাফটা ভালো দেখা যাচ্ছে। এবার মনে হয়েছে একটু কার্ভ হয়েছে। ইয়েস, এটা আমার এক বিন্দু। তাহলে বলতো এক বিন্দুতে, এক বিন্দুতে বি এর মান কত? 0, কিন্তু আই এর মান কত? আছে। এবং বলতো ই বিন্দুতে আই এর মান ছিল এই পরিমাণ। খেয়াল করো, আই এর মান ছিল পুরো এই পরিমাণ,
তুমি বি শূন্য করে দিছো, আই এর মান হয়েছে এত, আই এর মান কমছে, এখানে যেমন ছিল আই এর মান কমছে কিন্তু সে শূন্য হয় নাই, তাহলে এফ বিন্দুর নাম যা, এই সি বিন্দুর নাম তাই, নাম সি এর মতো, সি এর মতো। তাহলে এফ বিন্দুর নাম কি বলো? এফ বিন্দুর নাম কি? রিমেনেন্স বা চৌম্বক ধারণ ক্ষমতা। এফ বিন্দুর নাম হলো রিমেনেন্স বা চৌম্বক ধারণ ক্ষমতা। দেখো, পজিটিভ দিকে তুমি বি এর মান শূন্য বানাইছো, আই শূন্য হয় নাই, সি পাইছি। আই শূন্য বানাইতে গিয়ে নেগেটিভ দিকে বি অ্যাপ্লাই করলাম, বাড়ছে না আয়ের মান, এখানে আয়ের মান নেগেটিভ দিকে কমছে, কিন্তু আমরা নেগেটিভ বলতেছি মানে ওখানে আই বাড়ছে, এটা ঠিক না। এখন বলো তো, সি এর অবস্থান যে দূরত্বে থাকবে ও থেকে এফ এর অবস্থান কিন্তু একই দূরে থাকবে, যদিও গ্রাফটা আমার এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেল, আমি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। ও থেকে সি এর দূরত্ব যত দূরে, ও থেকে এফ এর দূরত্ব কিন্তু তত দূরেই থাকবে। তুমি যখন গ্রাফ আঁকবা একুরেট করে আঁকবা, ওকে? আচ্ছা, তুমি বুঝবা, তুমি গ্রাফটা আগে বোঝো, তারপর বলতেছি এখান থেকে কি আসবে সেটাও বলতেছে না। তাহলে সি বিন্দুর নাম যা, এফ বিন্দুর নাম তাই। বি শূন্য হয়েছে, আই শূন্য হয় নাই। এইবার আমি একটু খেয়াল করতে চাই তোমাকে, বি এর মান আমি পজিটিভ দিকে আবার বাড়াইলাম, মানে এইটার বিপরীতমুখী দিয়ে আমি বি করব। দেখা গেল ও চলে গেল জি বিন্দু, যাহাই জি বিন্দু তাহাই ডি বিন্দু, এবং জি বিন্দুর নাম হবে কার মতো? ডি এর মতো। একটু মনোযোগ দিয়ে শুনে, এগুলো দিয়ে পরীক্ষা এমসিকিউ আসবে। জি বিন্দুর মান নাম যা হবে, জি বিন্দুর নামও তাই হবে। এইবার দেখো, তুমি খেয়াল করে, জিতে, আচ্ছা, জিতে বি এর মান আছে কিন্তু সেটা ডি এর বিপরীতমুখী। ডিতে চৌম্বক ক্ষেত্র ছিল জি এর বিপরীতমুখী, আর জিতে চৌম্বক ক্ষেত্র হলো ডি এর বিপরীতমুখী। তারপরে বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করে আমি আই এর মান শূন্য বানাইলাম। এবার এই দিকে আবার চৌম্বক ক্ষেত্রের মান বাড়াই, দেখবো যে গ্রাফটা এখানে চলে যাবে, গ্রাফটা আস্তে আস্তে এখানে চলে যাবে, জি থেকে আবার সে কোথায় যাবে? এতে যাবে। এই যে লুপটা পাইলাম, এ সি ই এফ জি এ, এই লুপটা কি বলা হয়? হিস্টেরেসিস লুপ। কথাটা খেয়াল করো। তাহলে এই বিন্দুর নাম চৌম্বক সম্পৃক্তি, এই বিন্দুর নাম চৌম্বক সম্পৃক্তি, সি বিন্দুর নাম রিমেনেন্স বা চৌম্বক ধারণ ক্ষমতা, এক বিন্দুর নাম রিমেনেন্স বা চৌম্বক ধারণ ক্ষমতা, ডি বিন্দুর নাম কোয়েরসিভ বল বা সহনশীল বল বা চৌম্বক সহনশীলতা। তাহলে জি বিন্দুর নামও সেম, এবং ঘুরিয়া ঘুরিয়া আসলো। তোমাকে বলতে হবে, তার মানে এই গ্রাফ দেখে আমরা বুঝতেছি এই কথাটা এখন সুন্দর মতো লিখবা। হ্যাঁ, এটা জেড না, আর যাবে না, এই পর্যন্ত আসলো, আর না, আর না, এখানে শেষ আমাদের। এখন তোমরা বলো তো, এ সি ই এফ জি এ লুপ, এ সি ই এফ জি এ একটা লুপ, আর এই লুপটা কি বলা হয়? হিস্টেরেসিস লুপ। এবার তোমার কাছে যে লাইনটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কি আসবে পরীক্ষা বলি, এরকম গ্রাফ এঁকে তারা বলে দেবে ডি বিন্দুর নাম কি, বা ডি বিন্দুর নাম নিচের কোনটি, জি বিন্দুর নাম নিচের কোনটি, ই বিন্দুর নাম নিচের কোনটি। ঠিক ঠিক ঠিক, বুঝতে পারছি। এবার তোমরা আমাকে বলো তো, আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা লিখবে। এখন লেখো, হিস্টেরেসিস লুপ লক্ষ্য করলে দেখা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ তোমার জন্য। হিস্টেরেসিস লুপ লক্ষ্য করলে দেখা যায় যে, হিস্টেরেসিস লুপ লক্ষ্য করলে দেখা যায় যে, তাড়াতাড়ি করে বাজান, হিস্টেরেসিস লুপ, হ্যাঁ, জাস্ট ফর এমসিকিউ, যে মানে এটা এমসিকিউর জন্যই প্রযোজ্য। হিস্টেরেসিস লুপ লক্ষ্য করলে দেখা যায় যে, একটি পদার্থকে চুম্বকায়নের সময়, একটি পদার্থকে
একটি পদার্থকে চুম্বকায়নের সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাড়াতাড়ি করে বাজান। একটি পদার্থকে চুম্বকায়নের সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাড়াতাড়ি কর। একটি পদার্থকে চুম্বকায়নের সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ওই পদার্থটিকে বিচুম্বকায়ন করলে বা বিচুম্বকিত করলে, ওই পদার্থটিকে বিচুম্বকিত করলে বিচুম্বকিত করলে ওই পরিমাণ শক্তি ফেরত পাওয়া যায় না। ওই পরিমাণ শক্তি, কারণ যাওয়ার কথা ছিল এদিকে, আইসে এদিকে, ওই পরিমাণ শক্তি ফেরত পাওয়া যায় না। কথাটা ফাইনাল করি। চুম্বকায়নের সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন, বিচুম্বকায়নের সময় ওই শক্তিটা আর ফেরত পাওয়া, ওই পুরোপুরি শক্তিটা আর ফেরত পাওয়া যায় না। এবার লিখবা হারানো শক্তি হবে, একটু তাড়াতাড়ি বাঁচান, হারানো শক্তি হবে এ সি ডি ই এফ জি এ লুপের ক্ষেত্রফলের সমান। হারানো শক্তি হবে, যে পরিমাণ শক্তি সে হারাবে, সে হারানো শক্তি হবে এ সি ডি ই এফ, এ সি ডি ই এফ জি এ লুপের ক্ষেত্রফলের সমান। মানে যে পরিমাণ শক্তি আমরা দিয়া তাকে চুম্বক বানাইলাম, সেই পরিমাণ তাকে এখন আমি বিচুম্বক করলাম, তো বাবা তুমি যে পরিমাণ শক্তি লইছিলা সেই পরিমাণ শক্তি ফেরত দাও না। সে হারানো শক্তিটাই কিছু পরিমাণ শক্তি হারাবে, এবং মানে দিছিলাম 10, ও বাজান দিছিলাম 10, পাইছি 6, তাহলে হারাইলো কি 4, হারাইলো কত 4। তাহলে হারানো শক্তিটা হবে এসি ডিইএফ যে লুপের ক্ষেত্রফলের সমান। বুঝতে পারছি বাজার? এবং তুমি হালকা করে লিখতে পারো, এই হারানো শক্তিটা হবে তাপ শক্তি। হারানো শক্তিটা হবে কি শক্তি বলতো? তাপ শক্তি। দৌড়াও, এই হারানো শক্তিটা হবে তাপ শক্তি। এবং আজকে আমাদের ক্লাস শেষ। আচ্ছা আমি দেখতেছি পৌঁছে এখানে বা হারানো শক্তি পৌঁছে রে বাবা, হারানো শক্তি সমান সমান এ সি ডি ই এফ জি এ লুপের ক্ষেত্রফলের সমান। এই হলো চৌম্বক সম্পৃক্তি, রিফা বলে ফেললো। সি আর এফ হলো চৌম্বক ধারণ ক্ষমতা, ডি আর জি হলো চৌম্বক সহনশীলতা, আর লুপটা হলো কি? এই লুপটা কি? হারানো শক্তি। শক্তি আর ওই এই পরিমাণ শক্তি ফেরত পাওয়া যাবে না। ওকে ডান। আজকে আমাদের ক্লাস শেষ করলাম বাজান, চ্যাপ্টার শেষ হলো। আগামী ক্লাসে আমরা কোন চ্যাপ্টার শুরু করতে পারি বলো তো? আগামী ক্লাসে আমরা কোন চ্যাপ্টার শুরু করতে পারি? আমরা কি চ্যাপ্টার 7 পড়াবো? 7 মোহাম্মদ খান, চ্যাপ্টার শেষ। এর 10 কেন হঠাৎ করে আবার? সেকেন্ড পার্ট পড়াই নাকি? সেকেন্ড পার্টটা পড়াই নি আগে না? আচ্ছা নাফিস হোসেন, চ্যাপ্টার পঞ্চম না আগে? যেহেতু 7 নাম্বার চ্যাপ্টার কিন্তু অনেক কলেজে আছে, ভৌত আলোক বিজ্ঞান। 7 পড়াইয়া তারপর তোমাদের কথাবার্তা শুনবো। চ্যাপ্টার 7 পড়াই, চ্যাপ্টার 5 সেকেন্ড পেপারের 7 পড়াবো নাকি 5 পড়াবো? 5। আচ্ছা আদর্শ গ্যাসটা আমি পড়াবো বাজান, তোর চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টার 5 শুরু হবে। নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টার 5 শুরু হবে। সেমিকন্ডাক্টর আরো পরে পড়াই ফাদাল ফয়সাল। নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টার 5 শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে।
আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।